পড়াশোনা কি করছিলাম আমরা? এই যে যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো করছিলাম, তাই তো? যে আমরা মূলত যেটা করতেছি যে মুভিং চার্জ বা কারেন্ট যদি প্রবাহিত হয়, কারেন্ট প্রবাহিত হওয়া মানে মুভিং চার্জ। তো সেটার কারণে যে ম্যাগনেটিজম অর্থাৎ যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হয়, সেটার ভ্যালুটা আমরা বের করতেছিলাম, ম্যাগনেটিক ফিল্ডটা। তো সেটা বের করার সময় আমরা এই কয়টা সূত্র করছিলাম আর কি মনে করো। তো আমি এখন একটু আমাকে বলো, প্রথম সূত্রটা কোন ক্ষেত্রে আমি কাজে লাগাবো? অনুপ, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু আনসার সংগ্রহ করতে নেওয়ার ক্ষেত্রে আমরা এটা করবো, ঠিক আছে। আর ধরে নাও আমরা তারপর সূত্রটা, এই যে এটা, দুই নম্বরটা আমরা ইউজ করবো। ই নট আই বাই ফোর বাই এ সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু, কখন? সসীম তারের জন্য, সসীম তারের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড যখন বের করবো, তখন এই সূত্রটা ব্যবহার করবো। এখানে এ এর পরিচয় কি অন্য? আইসা বলো তো এর পরিচয় কি? এখানে এ কি? তারপরে 3 নম্বরটা কিসের ক্ষেত্রে কাজে লাগাবো? মিন ও রাইট বাই টু বাই এ। একজন বলো। হলো না তো? আচ্ছা হলো, লম্বা তারের জন্য একটু অসীম তারের জন্য, যে তারের লেন্থ আমাদের জানো, অসীম দুই দিক থেকে অসীম। 4 নম্বরটা অর্ধ অসীম তারের জন্য। 5 নম্বরটা হলো বৃত্তাকার কুণ্ডলের জন্য, সার্কুলার যদি তার হয়। আর লাস্টে 6 নম্বরটা যদি এন সার্কুলার ধরুন, বৃত্তাকার কুণ্ডলে যদি এন সংখ্যক পাক থাকে, তাহলে আমরা 6 নম্বরটা ব্যবহার করি। ঠিক আছে, অন্য পড়ো নাই? পড়ালেখা কি মনে নাই? দুইটা তো ক্লাসই হয়েছে। আচ্ছা, তাহলে এগুলা আমাকে জানতে হবে, নাহলে পরের চ্যাপ্টার গুলাতে এটা তো খুবই বেসিক আছে, পরে আরো সূত্র আসবে। ঠিক আছে, ওকে। তাহলে এখন হচ্ছে এখান থেকে আমি একটা জিনিস যেটা দেখাবো, যে এটাকে তুমি এইভাবে তো লিখতে পারো, মিউ নট আই টু বাই এ আর। তো এইটা ছিল সসীম তার অর্ধ, সরি, অসীম তারের জন্য। এই যে এটা অসীম তারের জন্য, ঠিক আছে। তো সেটার সাথে হাফ গুণ করলে যেটা পাওয়া যায়, অর্ধ অসীম তারের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়, সেটা পাওয়া যায়। তো এবার মনে রাখতে পারো। তো যেই হোক, এই 6টা সূত্র যেখানে লেখা আছে, এগুলো সব মনে রাখতে হবে। মনে রাখা ছাড়া উপায় নেই। এই জন্য সূত্রগুলো লিখে দিলাম এখন। মনে হলো যে তোমরা পারলা না। আচ্ছা, এখন তাহলে ম্যাথ কিভাবে করবো? সূত্র তো জানি না। আচ্ছা, যাই হোক, প্রথম ম্যাথটা এখানে কি দিছে, যে পরস্পর এত দূরত্বে 0.2 মিটার দূরত্বে থাকা দুটি সমান্তরাল ঋজু তারের মধ্য দিয়ে একই দিকে 5 এম্পিয়ার এবং 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। কোন বিন্দুতে কোন বিন্দুগুলোতে চুম্বক প্রাবল্য শূন্য পাওয়া যায়? এটা প্রশ্ন জানে, ঠিক আছে। এখন এই প্রশ্নটা দেখে ভেবা চাকা খাইছো নাকি মনে হচ্ছে পারবা? আচ্ছা তুমি বলো, তুমি তো, আমি রিভিশন করে দিলাম কয়েকদিন আগে। কি করতে হবে? দুইটা সমান্তরাল তার আছে, এত ডিস্টেন্সে রাখা আছে, মানে তোমাকে বের করতে হবে কোন পয়েন্টে চুম্বক পাবলে তুমি শূন্য পাবা। তো হ্যাঁ, ওরকমই কিছু একটা, আমাদের যে বি নেটটা ওটা কোথায় জিরো হচ্ছে সেটা বের করতে হবে। তো ওটা আমরা কিভাবে বের করবো? দেখো, আমাদের ম্যাথের অ্যাপ্রোচটা হবে এরকম।
যে এটা একটা তার কিনলাম, আমরা এই রিজু তার বলতে আমরা এগুলো এটাকে অসীম তার হিসেবে ট্রিট করবো। অসীম তার হিসেবে ট্রিট করলাম। এখন এই দুইটা কত ডিস্টেন্সে আছে বলে দিছে, 0.2 মিটার ডিস্টেন্সে আছে। এই যে লাইনটা, সেটা বলছে 0.2 মিটার ডিস্টেন্স। তো এখন বলতেছে যে দুইটা সমান্তরাল তারের মধ্যে দিয়ে একই দিকে কারেন্ট যাচ্ছে। তো আমি ধরলাম যে একই দিকে যদি কারেন্ট যায়, এদিকে কারেন্ট যাচ্ছে 5 এম্পিয়ার, আর এটার উপর দিয়ে কারেন্ট যাচ্ছে কত, 10 এম্পিয়ার ধরলাম। এরপরে আর কিছু বলে না, বলছে যে কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের প্রবাহ শূন্য হবে, এটা আমাকে নির্ণয় করতে হবে। তো এখন আহ শূন্য হওয়ার প্রবাবিলিটি কোথায়, মাঝখানে হবে, মানে এই জোনটাতে হবে। ধরুন এটা জোন 1 দিলাম, এটা জোন 2 দিলাম, এটা জোন 3 দিলাম। জোন 1, জোন 2, জোন 3 কোনটাতে আসলে শূন্য হবে যদি একই দিকে প্রবাহিত হয়, বলতে পারবো? জোন 2 তে কেন? হ্যাঁ, কারেক্ট। দুইটার ডিরেকশন আলাদা। জোন 2 তে তুমি দুইটা ডিরেকশন আলাদা পাবে, কিন্তু জোন 1 আর জোন 2 তে ডিরেকশন একই পাবে। আচ্ছা, আমরা জিনিসটা চেক করে দেখি। এই যে 10 এম্পিয়ার কারেন্ট যে প্রবাহিত হচ্ছে, এটার জন্য জোন 3 তে ইনওয়ার্ড হবে নাকি আউটওয়ার্ড হবে? ইনওয়ার্ড। ইনওয়ার্ডটাকে কিভাবে দেখাবো, ক্রস দিয়ে। আচ্ছা, আর জোন 2 তে এটার জন্য কি হচ্ছে, ডট আসছে। আর এটার জন্য তুমি একটু ইয়া করো, এই পাশে একটা 5 এম্পিয়ারের জন্য তুমি বলো, এই জোন 2 তে কি আসবে, ইনওয়ার্ড নাকি আউট, কোনটা আসবে? একই দিকে প্রবাহিত হচ্ছে তো, ইনওয়ার্ড আসবে তাই না? জোন 2 তে ইনওয়ার্ড আসবে, আর এখানে আসবে কি আউট। তার মানে তুমি যদি খেয়াল করো, দুইটার জন্য তুমি যদি জোন 1 আর জোন 3 তে দেখো, দুইটাই একই দিকে আছে। দুইজনের আর কি, দুইজনের দিকটা একই হয়ে যাবে। শুধুমাত্র তুমি জোন 2 তে দুইজনের দিকটা আলাদা পাবে, অর্থাৎ ফিল্ডের ডিরেকশনটা, আর ফিল্ডের ডিরেকশনটা আলাদা হবে, কারণ যোগ করে তো কখনো তুমি জিরো মেলাতে পারবে না, যেহেতু বি নেটটা তোমাকে শূন্য লাগে। তাহলে জোন 2 তে কোথাও হবে, কোন একটা পয়েন্টে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা, ডিরেকশনটা কি হবে, সরি, ম্যাগনেটিক ফিল্ডটা শূন্য পাইতে পারবো। এখন যদি আমি 5 এম্পিয়ারটাকে উল্টা করে দিই, তাহলে আর জোন 2 তে হবে না, হয়তো জোন 1 বা জোন 3 দুটার একটাতে হবে। জানি না কোথাও হবে, হতে পারে। তো আমরা সিম্পল করার জন্য দুইটা একই দিকে নিছি, জোন 2 তে আমাদের ফিল্ডটা শূন্য পাবো। তো কোথায় পাবো? ধরলাম যে কোন একটা লাইনের উপর ফিল্ডটা শূন্য পাবো, একটু আমি শিওর। তো আমি ধরলাম যে এই পয়েন্টে আমি ম্যাগনেটিক ফিল্ডটা শূন্য পাবো, র্যান্ডম একটা পয়েন্ট ধরলাম। অর্থাৎ এই লাইনটাতে, ধরে নাও, এই লাইনে, মানে এই লাইন বরাবর যতগুলো পয়েন্ট পাবো সবগুলাতে ফিল্ডটা শূন্য আসবে, কারণ দুইটা কাটাকাটি হয়ে যাবে, সমান যেহেতু ফিল্ড হবে, এখানে বিপরীত হবে। তো এখন আমরা কি এই লাইনটা, এটা কত ডিস্টেন্সে আছে এটুকু বের করলে কাজ শেষ। তো আমরা ধরলাম যে এতটুকু হচ্ছে আমাদের এক্স, অর্থাৎ এই যে 5 এম্পিয়ার যে কারেন্টটা যাচ্ছে ওইটা থেকে এক্স দূরত্বে আমাদের এটা শূন্য পাওয়া যাবে। যে লাইনটা আছে, যে রেখাটা পাবো সেটাতে আমি দেখাবো ম্যাগনেটিক ফিল্ড শূন্য পাবো। তাহলে এটুকু কত হবে, 0.2 - এক্স। এই মোটামুটি এগুলো হয়ে গেল। এখন জাস্ট আমি ফিল্ড গুলো বের করবো। তো পার্টিকুলার ধরুন এই পয়েন্টের জন্য ফিল্ডটা বের করি কি, আমরা বলবো যে বিপি, হ্যাঁ, আমরা বিপিতে ফিল্ড করতে হবে। বিপিতে দুইটা জিনিসের জন্য ফিল্ড হবে, একটা 5 এম্পিয়ার, একটা 10 এম্পিয়ার জন্য। তাহলে বি ফাইভ কত হবে, বলো, উত্তর দাও। এটা অপশন কার? ফাইভ টু ফাইভ এই তুমি এর মান কত বলতে হবে? ফাইভ মান কত বলতে হবে? আর ফাইভ এর মান কত হবে? বলো তো। এটা দেখো, একই ছিল। এ ছিল, বলতে পারছি না। এ হচ্ছে তারটা থেকে যে পয়েন্টে তুমি ফিল্ডটা বের করতে যাচ্ছ, সেটার লম্ব দূরত্ব। তো এখানে এটার ক্ষেত্রে কত, এটা এক্স না? বুঝতে পারছো?
হ্যাঁ বলো। আইসা, তোমারও কি সেম প্রবলেম? তুমি কি শুনতে পাচ্ছ? ও, আচ্ছা। আমার এখানে তো নেট ঠিক আছে। এখন কি শোনা যাচ্ছে? আচ্ছা। তো যেটা বলছিলাম যে পুরোটা কি রিপিট করবো নাকি বুঝতে পারছো? কতটুকু ছিল না তোমরা? ওকে। তাহলে B5 এর যে ম্যাগনেটিক ফিল্ডটা সেটা হবে μ0 × 5 বাই 2 পাই ইন্টু এক্স, 2 পাই যে সূত্র। আর B10 এটা কত হবে? μ0, আই এর ভ্যালু কত? 10 অ্যাম্পিয়ার, 2 পাই বাই 0.2 - এক্স। এখন যেহেতু নেটটা শূন্য, বিপি তে তোমার ম্যাগনেটিক ফিল্ড শূন্য, তার মানে B5 এবং B10 সমান হতে হবে, তাই না? মান দুটো সমান হতে হবে, তাহলে তো ফিল্ডটা শূন্য পাবো। তাহলে এখান থেকে μ0 5 2 পাই ইন্টু এক্স লেখো। এখান থেকে μ0 2 পাই 0.2 - এক্স লেখো। এরপর এখান থেকে এক্স এর ভ্যালু তুমি এক্সট্রাক্ট করতে পারবে না। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? অর্ণব, বুঝছো? এবার আমরা এটা করবো, ওতে বি এর মান ও দিক নির্ণয় করতে হবে। মানে ওই যে এটা একটা বর্গ, ঠিক আছে? বর্গ দেখতে মনে হচ্ছে না হয়তো, কিন্তু এটা একটা বর্গ। এই হচ্ছে 2 মিটার, বর্গের একটা বহু দৈর্ঘ্য 2 মিটার দেওয়া আছে, এবং কারেন্টটাও বয়ে যাচ্ছে যেভাবে ইন্ডিকেশন দেওয়া আছে, 5 অ্যাম্পিয়ার। তো এটার জন্য কেন্দ্রে, অর্থাৎ ওই যে কর্ণগুলো ছেদবিন্দুতে ফিল্ড বের করতে হবে। তো এটা কি পারবা তোমরা? মানে কারেন্টটা এভাবে যাবে, এই ডিরেকশনে এভাবে যাচ্ছে। তো এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে কেন্দ্রের মধ্যে। তো সেই ফিল্ডের ভ্যালুটাই বের করতে হবে আমাদের। ওকে। আচ্ছা, তাহলে এটা যেভাবে বের করবো সেটা হচ্ছে, আমরা যেটা করতে পারি, কি করতে পারি, কিছু করা যায়। দেখো আমরা আহ যেহেতু একটা বর্গাকার পাবো, ধরুন এটার আমি নাম দিই এ আর বি। ঠিক আছে? এ বি। এখানে তুমি মনে করো যে চারটা তার আছে, চারটা সসীম তার আছে। এভাবে চারটা ডিরেকশনে ওরা একটা বর্গ তৈরি করছে। তো ধরে নাও এটা তার এক, এটা তার দুই, এটা তার তিন, এটা তার চার। তো 1 নম্বর তারের জন্য যে ফিল্ডটা পাবো, ভ্যালুটা 2 নম্বর তারের জন্য একই পাবো, কারণ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর সবগুলো তার কি আইডেন্টিক্যাল, একই। সবগুলোর লেন্থ সেম হবে, সবগুলো থেকে এই যে ডিরেকশনটাও, মানে দূরত্বটাও সেম হবে, তাই না? তো আমরা যেটা করব, যে কোনো একটা তারের জন্য ও তে ফিল্ডটা কত সেটা বের করবো, তারপর সেটার সাথে 4 গুণ করে দেবো। তাইলে আমাদের টোটাল যে ফিল্ডটা ও তে তৈরি হচ্ছে সেটা আমরা বের করতে পারবো, কারণ আমরা ওভাবে শিখছি। আমরা কি জানি যে একটা সসীম তারের জন্য ফিল্ড কত হয় সেটা আমরা বের করতে পারি। তো এখানে এই পুরা বর্গটাকে আমরা চারটা তার হিসেবে চিন্তা করলাম, চারটা লাইন, একটা, দুটো, তিনটা, চারটা। তো প্রতিটার জন্য ফিল্ড বের করে যোগ করে দেব। তো এখন যেহেতু এগুলো সব আইডেন্টিক্যাল, একটা বের করলে সেটার সাথে 4 গুণ করলে হয়ে যাচ্ছে। আর বাকি যে ডিরেকশনের ব্যাপারটা, ডিরেকশন কি সবগুলোর জন্য কি সেমই আসবে না, দেখো তো। তুমি যদি একটু, ধরে নাও এটার জন্য, এই এবি তারের জন্য যদি আমি জিনিসটাকে লিখি, ফিল্ডের ডিরেকশনটা কোথায় আসতেছে? এদিকে ইনওয়ার্ড আসতেছে, এদিকে আউটওয়ার্ড আসতেছে, তাই না? তারপরে কারেন্টটা যদি এদিকে হয়, তাহলে তুমি দেখো এদিকে ইনওয়ার্ড আসবে। অর্থাৎ সবগুলোর জন্য বি তে, ও তে তুমি ইনওয়ার্ড পাবা, তাই না? ডিরেকশনটা তুমি যদি একটু চেক করে দেখো, তো টোটাল যে নেটটা আসবে ওটা ইনওয়ার্ডই আসবে। মানে বি এর যে ডিরেকশনটা, এটা ইনওয়ার্ড হবে। আচ্ছা, ডিরেকশনটা আমরা বুঝতে পারবো, ডিরেকশনটা কোনো ব্যাপার না। আমরা মানটা বের করি, তাহলে মানটা কিভাবে বের করবো? তাহলে বি নেট একবারে বের করতেছি, বি নেট 4 × বি এবি। এবি তারের জন্য যে ফিল্ডটা বের, 4 এখন এবি তারের জন্য ফিল্ডটা কিভাবে বের করবো? এবি কিন্তু একটা সসীম তার, এটা লেন্থ আছে 0.2 মিটার বলেছে। তো সসীম তারের জন্য সূত্রটা কি? মিউ নট আই
বাই 4 পাই এ সাইন থিটা 1 সাইন থিটা 2, তাই তো? 4 ইন্টু মিউ নট, কারেন্ট কত যাচ্ছে? কারেন্ট 5 অ্যাম্পিয়ার যাচ্ছে, তাই। আর 4 পাই থাকলো, এর ভ্যালু কত হবে? এর ভ্যালু এটা হবে না, দেখো তো। এই যে এটা, এ কি, এর পরিচয় কি? যে পয়েন্টে ফিল্ড বের করতে যাচ্ছি সেখান থেকে যেই তারটা আছে সেই তারটা লম্ব দূরত্ব, মানে অভিলম্ব যদি আঁকি, তাহলে এইটাই হচ্ছে আমাদের এ এর মান। তাই এই, মানে এইটার ক্ষেত্রে এ আর কি, সূত্রের এ। তাহলে এটা এখন কত আসবে? এটা তুমি জানো টোটালটা, এটা তুমি বের করতে পারবা? একটু বলো তো কেমন হবে। এই যে এই এতটুকু অংশ কিভাবে বের করবো? এতটুকু অংশ বের করতে পারলে তো এটা সোজা, কোনো ব্যাপারই না। এই বের করবো কিভাবে? একদম খুবই সোজা, ঠিক আছে। একদম, বলো রাইসা, কি হবে এটা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এইটা কি, এটা জাস্ট a/2 না? আচ্ছা, এটাকে কনফিউশন এড়ানোর জন্য আমি একটা কাজ করি, মাত্র এটাকে আর দিই, হ্যাঁ, চার। এই এর ভ্যালুটা কি r/2 তো? এই পুরোটা তো ইয়া, কি বলে, পুরোটা মানে এতটুকু, এই যে এতটুকু r/2 হবে না? এটা তো বর্গ তো, এটা r/2 হবে। আর কোনগুলো বলো, কোনগুলো কি হবে? সাইন থিটা 1 কি হবে? থিটা 1 এর পরিচয় মনে আছে? কি করতে হয়? এইখান থেকে এখানে কোণ, এইটা কোণ আর এইটা কোণ, এইটার রেসপেক্টে কোণ হতো এইভাবে আর এইভাবে। তাহলে এইটা কোণ লাগবে, এটা থিটা 1 ধরতে পারো, এটা থিটা 2 ধরতে পারো। থিটা 1 কত হবে? এতক্ষণ লাগছে নাকি? হ্যাঁ, 45। যদি বললো 45 ডিগ্রি, ঠিক আছে। এটা বুঝছো তো, 45 ডিগ্রি হবে, কারণ এটা কর্ণ কি সমদ্বিখণ্ডিত করে না কোণকে, কর্ণগুলা। তাহলে এটা তো পুরো একটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি হবে না? আর এগুলো তো বেশি জিনিসপত্র, যাই হোক। তো হয়ে গেল, এটা আমাদের অ্যান্সার আসবে। ওকে, এটা দেখো তো পারবা কিনা। একটা সুষম ষড়ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার। চিত্র অনুযায়ী তারের প্রতিটি বাহু কি কি লিখছি, তারের প্রতিটি বাহু বরাবর আহ, তারের মধ্য দিয়ে, আচ্ছা বলো, তারের প্রতিটি বাহু বরাবর আহ এত এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 2 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এই যেভাবে চিত্রে দেখতেছ। তো সেক্ষেত্রে একটা ফিল্ড তৈরি হবে এই বি পয়েন্টে, এই যে এখানে কেন্দ্রে, এখানে। তো এখানে বি এর মান বের করতে হবে, বুঝতে পারছো? এর আগেরটার মতো এটা ইয়া ছিল, একটা বর্গ ছিল, এটা হচ্ছে একটা ষড়ভুজ। বাকি একই জিনিস, যে ওই কারেন্ট যাচ্ছে, তো কারেন্টের ডিরেকশনটা এরকম, এইভাবে কারেন্টটা যাচ্ছে, ফলে ফিল্ড তো তৈরি হবে। সেই ফিল্ডটা এই কেন্দ্রে কত সেটা বের করতে হবে, ব্যাস। তো এটা কিভাবে করতে পারি আমরা? এটাও ঠিক আগের মতো আইডিয়াটা আমরা ইউজ করতে পারি। বি নেট কি হবে, 6টা বাহু চিন্তা করবো এবার, বা 6টা ছোট ছোট অংশ আমরা চিন্তা করবো, 6টা তার, তার, বলো। এবার, আচ্ছা, আমার কত কি ক্লিয়ার, নাকি অসুবিধা হচ্ছে? আচ্ছা, তুমি বললো এটা কি করবোটা কি? এর আগেরটা যদি বুঝে
সিক্স গুণ দিবা, সিক্স ইন্টু বি এ বি দিবা, মানে ওই যে এতটুকু অংশ এই তারটা, সবগুলো তো আইডেন্টিক্যাল, একটার জন্য বের করলে বাকিগুলোর জন্য সেমই জিনিস আসবে। এখন এই যে এবি তারের জন্য যে ফিল্ডটা, সেটা কিভাবে বের করবো? বি এবিটা বের করবো কিভাবে দেখো তো। আচ্ছা, বি এবিটা কি সসীম তার তো, তাই না? মিনোট আই 4 পাই এ, এটা তো সাইন থিটা ওয়ান, সাইন থিটা টু, এটা তো শিওর। এখন তুমি আমাকে এইটুকুই বলবা, এ কত, থিটা ওয়ান কত, থিটা টু কত। থিটা ওয়ান 30 ডিগ্রি, থিটা টু 30 ডিগ্রি। আচ্ছা, হলো, হ্যাঁ ঠিক আছে। আর হচ্ছে ইয়াটা, এটা, এটা কত হবে? তাহলে আমাদেরকে প্রথমে এটা আগে বের করতে হবে, হ্যাঁ। তো এটা আসলে কি, এই এখান থেকে এখানে এতটুকু, এটা হচ্ছে এ। তো এটা যদি এ হয়, এইটা ভ্যালুটা বের করতে হবে। আর ওই যে কোনটা কি হবে, এই এন্ড আর এই এন্ড থেকে এটা কোন, দেখো এটা আমি বলে দিছি যে এটা 1 মিটার, এটা 1 মিটার, আর সিম্পলি এটা 1 মিটার। তাহলে এটা একটা, এই যে ত্রিভুজটা দেখতেছো, এটা একটা কি সমবাহু। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত, 60 ডিগ্রি। এবং এই যে নীল রেখাটা অবশ্যই এটাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এটা 30 ডিগ্রি হবে, এটাও 30 ডিগ্রি হবে। তো কোণগুলো ঠিক আছে, 30 ডিগ্রি 30 ডিগ্রি হবে। জাস্ট এখন এর ভ্যালুটা লাগবে, অর্থাৎ এ হচ্ছে নীল রেখাটা কতটুকু, সেটা আমরা কিভাবে বের করবো? সেটা ইজিলি বের করা যায়। এই যে এতটুকু 0.5 মিটার হবে না? 0.5 মিটার হবে, কারণ এই যে আমরা কি জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, এই যে এটা এটা তুমি মধ্যমা হিসেবে ট্রিট করতে পারো, যে কোনকে সমদ্বিখণ্ডিত করছে এটা মধ্যমাটা। তাহলে মধ্যমাটা এই দিকে দ্বিখণ্ডিত করবে 0.5 মিটার। তো আমাদের দরকার এতটুকু, এই যে নীল নীল অংশটুকু। তাহলে আমরা একবারে যদি লিখি এ ইকুয়াল টু হবে সমকোণী পিথাগোরাসের ত্রিভুজ কাটে 1 স্কোয়ার মাইনাস 0.5 স্কোয়ার। তো এটা যা ভ্যালু আসবে এটা আমি এখানে দিয়ে দেবো। আর থিটা ওয়ান এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি হলো, থিটা টু এর ভ্যালু হলো 30 ডিগ্রি, ব্যাস। আর এখানে 6 কেন গুণ হলো? 6টা তারের মতো আমরা চিন্তা করতেছি, একটার জন্য বের করছি বিএবি, সেটা হচ্ছে 6 গুণ করলে পুরোটা বের হয়ে যাবে, জাস্ট এর আগে একটা আছে। ঠিক আছে, ওকে। তাহলে এইটা, এটা একটা সমবাহু ত্রিভুজ, হ্যাঁ। যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তো ছেদবিন্দু, মানে হচ্ছে কি বলে এটাকে, ভরকেন্দ্র। ভরকেন্দ্র জিতে বি এর মান নির্ণয় করতে পারছে। তো সেক্ষেত্রে তোমার সব দেওয়া আছে, এই ভ্যালু দেওয়া আছে, আই দেওয়া আছে। জাস্ট তোমাকে ইয়াটা বের করতে হবে, ফিল্ডটা বের করতে হবে। তো এটা পারবা? এটা কি এইচডব্লিউ দিব? আচ্ছা, কি ট্রাই করবো? এটা তাহলে বাসায় ট্রাই করবো, এইচডব্লিউ। না পারলে আমাকে জানাবো। এরপরে আমাদের হচ্ছে যেটা করতে হবে, বৃত্তাকার তারকাঞ্জিনী নিয়ে আমরা পড়ছিলাম, বেশ কয়েকটা জিনিসও দেখছিলাম। তো ওইটা নিয়ে আরো একটু ডিটেলস এ পড়া লাগবে, কারণ এটা নিয়ে মোটামুটি অ্যাডমিশনে একটু ডিটেলস জিনিসপত্র আসে। তো কি আছে, হ্যাঁ এটা যেটা আমি এখানে লিখছি, যে ওই ডিরেকশনটা, মানে বৃত্তাকার তারকুণ্ডলীতে তো ওই ডিরেকশনটা ইদার ক্লক ওয়াইজ হবে, নাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ হবে, কারেন্টের ডিরেকশনটা হবে। ঠিক আছে, তো এখন এই আইটা, মানে বারবার তুমি হাত দিয়ে তো চেক করবা না, কারণ এটা জিনিস বারবার আসবে। তো শর্টকাট আছে, একটা শর্টকাটটা হলো যে যদি ক্লক ওয়াইজ হয়, কারেন্টটা যদি ক্লক ওয়াইজ হয়, তাহলে দেখো ডিরেকশনটা তোমার ক্রস আসবে। তুমি একটু ইয়া করো, ফ্লেমিং এর ডান হস্তি নিয়মটা ফলো করো, ডান হাত করো, মানে দেখবা যে কি বলো, ক্লক ওয়াইজ যদি হয় তাহলে তুমি এরকম হবে, তাই তো? তো তুমি তোমার ডান হাতটা ই করো, ওই বরাবর কারেন্টের দিক বরাবর, যেতে আঙ্গুলিটা কারেন্টের দিক বরাবর করো, তাহলে তোমার আঙ্গুলগুলো কাজ করবে যেরকম ভাবে, সেটা হবে এইদিকে, এটা হবে ক্রস, আর এটা হবে ডট। বুঝতে পারতেছো কি? তাই হবে না? তাই হবে। আর যদি অ্যান্টি ক্লক ওয়াইজ হয়, মানে এরকম হয়, তাহলে তুমি দেখো তোমার যে ফিল্ডের ডিরেকশনটা, সেটা হচ্ছে এইদিকে ক্রস আসতেছে, আর বিতে
কেন্দ্রে ডট আসতেছে, আউটপুট আসতেছে। সো ক্লকওয়াইজ যদি ডিরেকশন হয়, ক্লকওয়াইজ, এটার জন্য তুমি মনে রাখবে ক্রস, শর্টকাট আর কি। ক্লকওয়াইজ হলে ক্রস হবে এই ডিরেকশনটা মাঝখানে, কেন্দ্রে। আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে বাকিটা তুমি বুঝতেছো, ক্লকওয়াইজ হলে যেটা ক্রস হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে ডট হবে। তো এটা ডিরেকশন, এটা শর্টকাট আর কি, যত সহজে যাতে আমরা দেখা মাত্র বলতে পারি যে ডিরেকশনটা কি হবে, কারণ এটা বারবার ইউজ করবো এরপরে গুলোতে। বুঝতে পারছো এইটুকু অংশ? আইসা, এখানে একটা ম্যাথ দেওয়া হচ্ছে। একটা হচ্ছে যে এত সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি তারের সাহায্যে তৈরি এত সেন্টিমিটার ব্যাসার্ধের একটি কুণ্ডলী তৈরি করছে। কুণ্ডলী মানে তার, পেঁচানো তার। কুণ্ডলীতে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে, কুণ্ডলী মানে হচ্ছে তারটা পেঁচাইছো আর কি, ঠিক আছে? তোমার পেঁচানো তার এরকম একটা, ওটাকে কুণ্ডলী বলছে, মানে এরকম, ঠিক আছে? ওকে। তো এই কুণ্ডলীতে তার মানে একটা কুণ্ডলীতে একাধিক প্যাচ থাকতে পারে। হ্যাঁ, একাধিক প্যাচ বলতে এই যে এটা বলছি, যেমন এরকম একটা প্যাচ হলো, তারপর আরেকটা, তারপরে এই পুরোটা মিলে একটা কুণ্ডলী। তো কুণ্ডলীতে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে আহ কুণ্ডলীর কেন্দ্রে পি এর মান নির্ণয় করো, ফিল্ড তৈরি করো আর কি। সরি, বিটা কত হবে সেটা বের করতে হবে। প্রশ্ন কি ক্লিয়ার? তোমার কাছে একটা তার ছিল, এরকম একটা লম্বা তার আছে, হ্যাঁ, এই যে এরকম একটা লম্বা তার আছে, যেটা দৈর্ঘ্য তোমাকে দেওয়া আছে এল কত, 300 সেন্টিমিটার। এটা যদি মিটারে নিই তাহলে কত হবে? 3.14 মিটার। 100 দ্বারা ভাগ করলে তো দেখো, 100 দ্বারা না, 100 সেন্টিমিটার সমান 1 মিটার না, তাহলে 0.314 মিটার। তাহলে এত 10 সেন্টিমিটার না? ওকে, হ্যাঁ ঠিক আছে, 10 সেন্টিমিটার সমান 1 মিটার। তো এখন এত, এইটা তার, এটাকে তুমি পেঁচাবা, পেঁচায় একটা কুণ্ডলী তৈরি করবা, একটু ওখানে কারেন্ট দিবা, কারেন্ট দিলে ওখানে কেন্দ্রে একটা ফিল্ড তৈরি হবে, ফিল্ডের ভ্যালুটা বের করতে হবে। তো এই কুণ্ডলীর যে ব্যাসার্ধটা হবে সেটা তোমাকে বলে দিচ্ছে 2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা কিভাবে বের করবে? প্রবলেম কি বুঝতে পারছো? প্রবলেমটা, আচ্ছা তুমি আমাকে এটা প্রশ্ন উত্তর দাও, যে তুমি এখানে তোমার তারটা কিন্তু অনেক বড়, 314 সেন্টিমিটার, আর তোমাকে কত ব্যাসার্ধের কুণ্ডলী তৈরি করতে বলছে? 2 সেন্টিমিটার ব্যাসার্ধের। তার মানে পাক কি একটা হবে নাকি অনেকগুলো হবে? অনেকগুলো হবে। তাহলে আমরা কোন সূত্রটা কাজে লাগাবো? আমরা তো জানি যে একটা পাকের যদি পাক একটা হয় তাহলে সূত্রটা হচ্ছে মিউ নট আই বাই 2 আর। আর যদি n সংখ্যক পাক হয়, n সংখ্যক পাক হলে সূত্রটা হচ্ছে মিউ নট আই 2r ইন্টু n। তাহলে আমাদের এখানে জাস্ট আর এর ভ্যালু তো জানি, দ্যাট ইজ 2 সেন্টিমিটার। এন কতগুলা, পাক কতগুলো হবে যদি আমি এভাবে একটা কুণ্ডলী বানাই, সেটা বের করলে কাজ শেষ না? এখন পাক সংখ্যাটা বের করবো কিভাবে, এটাই এই প্রশ্ন। বুঝতে পারছো? মানে এই তারটা দিয়ে যখন তুমি কুণ্ডলী তৈরি করবে তাহলে তো অনেকগুলো পাক হবে, এরকম করে একটা স্তূপের মতো হবে, তাই না? তো এটা ওই যে এন সংখ্যক পাকের ক্ষেত্রে যে আমরা একটা সূত্র করছি সেই সূত্রটাকে কাজে লাগাই। এখন আরটা কত সেটা আমরা জানি, এই যে 2 সেন্টিমিটার। জাস্ট এন এর ভ্যালুটা বের করলে কাজ শেষ। এখন এন এর ভ্যালুটা কিভাবে বের করবো? বুঝতে পারছি, এন এর ভ্যালুটা কিভাবে বের করবো? পরিধি বের করে, রাইট। তাহলে এন হবে যেটা, টোটাল যে লেন্থটা আছে সেটাকে আমি এই পরিধি যেটা আছে একটা পাকের যে পরিধি সেটা দিয়ে ভাগ করে দিলে হয়ে যাচ্ছে না, 2 পাই আর। হ্যাঁ ওটাই। তাহলে এল এর ভ্যালু কত? 314 সেন্টিমিটার। আর পাই এর ভ্যালু হচ্ছে 3.14। আর এর ভ্যালু হচ্ছে কত? বলে দিচ্ছে 2 সেন্টিমিটার, তাই তো? দুই তো বলছে। তাহলে এখন করো তো এটা কত হয়।
4.25। তখন তো আসবে না, বেশি আসবে। 2 পাই আর 2 সেন্টিমিটার, 314 সেন্টিমিটার দিছে তো, 314 সেন্টিমিটার আর 4 × 3.1। 25 আসতেছে, হ্যাঁ এরকম কিছু একটা আসছে 25। পাক সংখ্যা পাই গেছে, এরপর সূত্র সূত্র লেখা, সরি, বি নেট কি আসবে? বি নট আই টু টু আর, এটা হচ্ছে একটা বৃত্তের জন্য যদি হয়, ইন্টু এন, মিউ নট আই এর ভ্যালু এত দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার, টু আর এর ভ্যালু 2 সেন্টিমিটার, এটা মিটারে নিতে হবে, 0.02 মিটার, নাকি 0.2 হবে, 2/10, তাই 0.2 হবে, ইন্টু 0.2, ভাগ হচ্ছে কত, ইন্টু হচ্ছে 25, এটাই আছে। ওকে, এই হলো। আচ্ছা, এবার হলো আমরা অনেকগুলো কেস দেখবো এই ইয়া নিয়ে, এই সূত্রটা দিয়ে, বৃত্তাকার কোণগুলো নিয়ে, যেগুলো পরীক্ষায় আসবে, হয়তো এডমিশনে আসতে পারে, এমনি বইও তো আসে, এখন তো এইচএসসি প্রশ্ন মোটামুটি একটু কঠিন করে। তো কেস ওয়ান এরটা আমরা অলরেডি পড়ছি অর্ধবৃত্তের জন্য, তাই না? অর্ধবৃত্তের জন্য সূত্রটা কি? যে টোটাল বি একটা বৃত্তের জন্য হয় মিউ নট আই বাই টু আর, তাহলে অর্ধবৃত্তের জন্য যেটা হবে হাফ করে দিলে হয়ে যাচ্ছে, তাই না? অর্ধবৃত্তের জন্য হাফ করে দিলে হয়ে যাচ্ছে, এটাই সূত্রটা হলো বি পুরো বৃত্তের জন্য হয়। আর আর যদি অর্ধবৃত্ত আছে, আর যদি এরকম টাইপের আসছে, আচ্ছা ওটা আমরা আসতেছি, নির্ধারণ করছি না। ধরুন আরো কয়েকটা আসতে পারে, যেটা আমরা বলছিলাম, এই যে এটা একটা ধরো, এরকম একটা আসলো, একটা এরকম আসলো। এরকম আসলো। তো ব্যাসার্ধ গুলো এটা আর এটা আর এটা আর এটা আর। তো এইটার জন্য লেফট সাইডের জন্য কত হবে বলতে পারবা? এটার জন্য কত হবে? বি, আর এটার জন্য বিটা কত হবে? এটা হবে পুরো বৃত্তটা মিউ নট আই সাই টু আর, এটা 1/4, ঠিক আছে? আর এটার জন্য কি হবে মিউ নট আই বাই টু আর, এটার জন্য কি হবে বলতে পারবা? এটা 1/4 বাদ গেছে, বাকিটা আছে, কিন্তু 3 হবে, বুঝছো ভাইসা? আর এটা তো আমরা করছি থিটা বৃত্তচাপের জন্য সূত্রটা কি ছিল, এটা ওখানে লিখতে চাইছিলাম বলেছি। আর বি এর সূত্র কি? বি হচ্ছে মিউ নট আই বাই টু আর, পুরা বৃত্তটা, আর এখানে অংশটা নিতে হয় যে কতটুকু অংশ, তাই না? মনে আছে যে ইন্টিগ্রেশন টিএম টাইপের কিছু একটা ছিল, তাই না? সম্ভবত কিছু একটা হবে। তো এখানে অংশটা নিতে হবে, তো থিটা বৃত্তচাপের জন্য কত অংশ এটা হবে? থিটা বাই টু পাই, এটা আমরা সূত্র এর আগের দিন পড়ছিলাম। আর যদি চাপ হিসেবে দেওয়া থাকে তাহলে কিভাবে করবো? মিউ নট আই টু আর, এটা কি হবে এস বাই টু পাই,
এই দূরে সূত্র। ঠিক আছে? বুঝছো? কোনটা অসুবিধা হলে আমাকে বলবা যে এটা বুঝতে অসুবিধা হচ্ছে। এই সূত্রগুলা একটু টেকনিক্যালি হোক বা যেভাবে হোক মনে রাখতে হবে তখন। এরপরে কেস থ্রি, কেস কেস ওয়ান টু বলেছিল, থ্রিতে আমরা যেটা করবো, সমকেন্দ্রিক ভিন্ন ব্যাসার্ধের দুইটা কুণ্ডলীতে একই দিকে তড়িৎ প্রবাহ হলে চৌম্বক ক্ষেত্রের মান বের করবো। কি বলতেছে যে সমকেন্দ্র বিশিষ্ট দুইটা আমাকে কুণ্ডলী দেওয়া আছে এরকম, আর হচ্ছে ধরেন এরকম, দুইটা কেন্দ্রটা হচ্ছে সেম, সমকেন্দ্র বিশিষ্ট ভিন্ন ব্যাসার্ধের দুইটা কুণ্ডলী আছে, এই যে এটা আর এটা, কালারটা চেঞ্জ করতে হবে। তো কেন্দ্রটা হচ্ছে এটা। তো এক্ষেত্রে আমাদেরকে এই যে কেন্দ্রে ডট পয়েন্টে ফিল্ড বের করতে হবে। তো এবং একই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, আমি জাস্ট একটু দেখি, এই যে একই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, ধরুন এইদিকে আই, এবং সেম কারেন্টই প্রবাহিত হচ্ছে, ভিন্ন কারেন্ট হতে পারে, আচ্ছা আমি ভিন্ন দিলাম, এটা আই ওয়ান, এটা আই টু। ব্যাসার্ধ গুলো দেওয়া থাকবে, ব্যাসার্ধ দেওয়া থাকবে, ব্যাসার্ধ হচ্ছে একটা, এটা ধরো একটা, এটার জন্য এটা, এটার জন্য আর ওয়ান দেবো, এটার জন্য আর টু দেবো। এই, তো এখন প্রথম কথা, আমি যেভাবে কারেন্টের ডিরেকশনটা দিছি সেজন্য এখানে যে ফিল্ডটা তৈরি হবে সেটা কি আই ওয়ান এর জন্য যে ফিল্ড হবে এবং আই টু এর জন্য যে ফিল্ড হবে সেটা কি ইনওয়ার্ড হবে নাকি আউটওয়ার্ড হবে একটু বলতে পারবা? ক্রস হবে নাকি ডট হবে? কেন ক্রস হবে? একটু আগে কি বললাম? ক্লকওয়াইজ হলে ক্রস, অ্যান্টি ক্লকওয়াইজ হলে ডট। এখানে এটা ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? একটা কি ছিল, স্লাইডে কি ছিল, এটা না, ডট হবে না, ডট হবে কি না, ডট হবে। আচ্ছা ঠিক আছে, তার মানে দুইটা জন্য ডিরেকশনটা সেম। আই ওয়ান এর জন্য যে ফিল্ডটা তৈরি হবে এবং আই টু এর জন্য যে ফিল্ডটা তৈরি হবে, দুইটার জন্য যে ফিল্ডটা আসবে এটা ডট আসবে। তো আমার ফিল্ড সেম মানে কি, দুটা যোগ করতে হবে মানটা, নেটটা বি নেটটা যদি বের করতে হয়, তাহলে বি ওয়ান বি নেটটা আর কিছু না, কি হবে, বি ওয়ান যোগ বি টু। তো বি ওয়ান এর ভ্যালু আমরা বের করতে পারবো না, বি নট আই ওয়ান বাই টু আর ওয়ান, বি নট আই টু বাই, ঠিক আছে, বুঝছো? অন্য কারেন্টের ডিরেকশন এবার যদি উল্টে যায় তাহলে কি করতে হবে, যোগ করবো নাকি বের করবো? কন্ট্রাডিকশন যদি উল্টে যায় যোগ করবো নাকি বের করবো? হ্যাঁ, না, জাস্ট কারেন্টের ডিরেকশনটা আমি চেঞ্জ করে দেবো ফিরে। হ্যাঁ, এবার ঠিক আছে। তো না, জাস্ট কারেন্টের ডিরেকশনটা আমি উল্টাই দিছি, এটা হ্যাঁ, তাহলে কি এবার যোগ হবে আর আগের মতো বিঘ্নেরটা কি হবে, বিয়োগ হবে। এটা হচ্ছে কেস ফোর আমাদের, যে কোনো একটা থেকে একটা বিয়োগ হবে, বি ওয়ান থেকে বি টু বিয়োগ হবে। এই, বাকি সেম আগের মতো, ঠিক আছে। হুম, এটা আমাদের কেস ফোর। কেস ফোরে আমরা যেটা করবো, কেস ফোরে হলো কিন্তু কি বলছে দেখো, সমকেন্দ্র ভিন্ন ব্যাসার্ধের পরস্পরযুক্ত বৃত্তচাপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র, মানে দুটো বৃত্তচাপ থাকবে এবং সমকেন্দ্র দুটার কেন্দ্র সেম থাকবে কিন্তু ভিন্ন ব্যাসার্ধে, মানে ব্যাপারটা কিরকম, ব্যাপারটা হচ্ছে এরকম।
বললাম সাথে সাথে যাবো না, তাহলে আরেকটা কাজ করবো। দাঁড়াও, একটু আগে আঁকি, তারপর বলতেছি। বলতেছি। এরকম করে আছে। মানে মনে করো যে এই যে এই প্রশ্নটা না, এটা হচ্ছে আরেকটা বৃত্তের অংশ। এরকম। ঠিক আছে? তো এখানে যেটা হয়েছে যে এই একটা কারেন্ট, ধরুন কারেন্টটা কিভাবে যাবে, এই যে এদিক বরাবর ধরুন কারেন্ট হলো এদিক বরাবর যাবে, হাই কারেন্ট। এই যে এখানে যাবে, তারপর এদিকে যাবে, তারপর এদিকে যাবে, তারপর আবার এদিকে আসবে, এখানে হাই কারেন্ট। বুঝতে পারছো কি? যে উপরে যে পোর্শনটা দেখতেছো, এই যে এই পোর্শনটা, এটা আলাদা একটা মানে বৃত্তের অংশ। বড় যে বৃত্তটা দেখতে পাচ্ছ এটা, আর এইটা ছোট বৃত্তটা, এই এতটুকু অংশ ছোট বৃত্তটা। ঠিক আছে? দুইটা কানেক্ট করা আছে। তো এক্ষেত্রে তোমাকে এই যে কেন্দ্রে ফিল্ডটা বের করতে বলছে। মানে এখানে ফিল্ড কত বের, এবং তোমাকে এই থিটাটা দেওয়া আছে, এতটুকু থিটা দেওয়া আছে, ফিল্ড বের করতে হবে। এবং অবশ্যই ব্যাসার্ধটা আসলে দেওয়া থাকবে, যে ছোটটার জন্য ব্যাসার্ধ R1 ধরো, আর বড়টার জন্য ব্যাসার্ধ R2 ধরো। আর এটা R2, আর এতটুকু আর, ঠিক আছে? আর এই প্রশ্ন কি বুঝতে পারছো তোমরা? ঠিক আছে, এখন কিভাবে করবো এটা বলো, কিভাবে করা যায়? এখানে যথাযথ করবো। তাহলে এখানে দুটার জন্য ক্ষেত্রে মান বের করতে হবে। একটা হচ্ছে কিসের জন্য, একটা হচ্ছে এই যে আমি দেখাই, এমনি দেখালাম এটার জন্য, এই যে এই প্রশ্নটার জন্য, একটা হচ্ছে এই প্রশ্নটার জন্য। ঠিক আছে না, দুইটা প্রশ্নের জন্য ফিল্ডটা কত হবে। আর তোমার প্রশ্ন আসতে পারে যে এই প্রশ্ন আর এই প্রশ্নটা কি ইউজ করবো, এদের জন্য ফিল্ড আসবে না? হ্যাঁ, এদের জন্য ফিল্ড আসবে, কারণ এর ভিতর দিয়ে তো কারেন্ট যাবে। কারেন্টটা তো তোমার কারেন্টটা যে যে অংশে যাচ্ছে ওটাকে আমরা কয়েকটা সেগমেন্টে ভাগ করে দিতে পারি, তাই না? একটা হচ্ছে এই বড় অংশটা, লাল দাগটা। আর একটা হচ্ছে এই যে এতটুকু যে অংশটা, এই দিক দিয়ে কারেন্টটা যাচ্ছে, তারপর এই দিক দিয়ে যাচ্ছে, তারপরে এই মানে ছোটটা, তারপর হচ্ছে এই দিক দিয়ে আসতেছে, তারপর এই দিক দিয়ে আসছে। এখন এই যে ছোট যে দুইটা অংশ দেখতেছে, এইটা আর এটার জন্য তিনটা শূন্য আসবে স্বাভাবিক। তো তোমাকে কি এটা বলা হয়েছে যে যদি এটা একটা লাইন হয়, এবং এই লাইনের বরাবর যদি কোনো একটা পয়েন্ট থাকে এখানে, তাহলে এইখানে এই লাইনের জন্য ফিল্ডটা জিরো পাবা। এই জিনিসটা কি বলছিলাম তোমাদের? অর্থাৎ একটা লাইন যেখানে আছে সেটার উপরে যদি পয়েন্টটা নাও, তাহলে ফিল্ডটা জিরো পাবা। বলছিলাম, মনে পড়ে তোমাদের? না বললে থাকলে বলো, আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। দেখো, এটা তো একটা সসীম তার, তাই তো? সসীম তারের জন্য সূত্র, ফিল্ড বের করার সূত্র কি? মিউ নট আই 4 পাই এ সাইন থিটা 1 সাইন থিটা, তাই তো? সাইন থিটা 1 সাইন থিটা। বা তুমি যদি এখানে এই সূত্রটা না ইউজ করে অন্য আরেকটা সূত্র ইউজ করো, সেটা দিয়ে বোঝা যায়। এটা সূত্র না ইউজ করে আমি আরেকটা সূত্র, এটা সূত্র দিয়ে, এটা দিয়েও প্রমাণ করা যায়। আমি এটা সূত্র দিয়ে জিনিসটা বলবো।
দেখো ডিবি ইকুয়াল টু ডিবি মানে হচ্ছে যে কোনো ধরুন এই প্রশ্নের জন্য আমি ফিল্ডটা বের করতে যাচ্ছি। এই যে এই তারটার এই ডিএল অংশটা ফিল্ডটা কত হবে এই থ্রি পয়েন্টে। তো সেটা কত হবে? সূত্রটা কি ছিল? মিউ নট আই ডিএল সাইন থিটা বাই এটা ছিল আর স্কোয়ার, সম্ভবত আর স্কোয়ার। তো এখন দেখো তো এই থিটার ভ্যালুটা এখানে কত হয়ে যাবে? থিটাটার পরিচয় কি ছিল একটু বলো তো অন্য। রাইসা তুমি বলো থিটা কি ছিল? থিটা কিসের আর কিসের মাঝে কোণ? ঠিক আছে, ডিএল আর ডিএল আর আর এর মধ্যে ধরুন কারেন্টের ডিরেকশনটা এটাই আমি ধরলাম। তো আমরা কি জানি কারেন্টের ডিরেকশন যেদিকে ডিএল এর ডিরেকশন সেদিকে, তাহলে ডিএলটা হচ্ছে এদিকে, তাই তো? আর আর কি ছিল? আর হচ্ছে যেই বিন্দু থেকে ডিএল থেকে যে বিন্দুতে তুমি ফিল্ড বের করতে চাচ্ছ সেটা লম্ব দূরত্ব, ঠিক আছে? সেটা লম্ব দূরত্ব, তাহলে আর এর ডিরেকশনটা হচ্ছে এদিকে, উল্টা দিকে আসতেছে, তাই তো? এটা যদি আর হয় আর কি, এর ডিরেকশনটা এদিকে আছে। তো ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ কত হয়ে গেছে দেখো তো? 180 ডিগ্রি হয়ে গেছে। সাইন 180 ডিগ্রি মান কত? জিরো। তাহলে জিরো। এখন তুমি যদি কারেন্টের ডিরেকশনটা উল্টায়ও দাও তাহলে ডিএল এর ডিরেকশনটা উল্টে যাবে। তখন ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ হয়ে যাবে 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি মানও জিরো। আর যেহেতু ডিএল এর জন্য তুমি এখানে ফিল্ডটা এই পি পয়েন্টে ফিল্ড পাইছো জিরো, তার মানে এই পুরো পোর্শন যদি নিতা, অল্প অল্প করে সবগুলো যদি নিতা, তাও তুমি আলটিমেটলি ওই লাইন বরাবর যে কোনো পয়েন্টে ফিল্ডটা জিরোই পাবা, বি ইকুয়াল টু জিরো পাবা। সো আমাদের যে ছোট দুটো পোর্শন আছে এই দুটো পোর্শনের জন্য এই এই পয়েন্টটা দেখো এই দুটো পোর্শনের উপরে আছে, মানে এই দুটো পোর্শন যে লাইনে আছে সেই লাইনের উপরে আমাদের ওই পয়েন্টে পড়ে যাচ্ছে। ফলে এই দুটার জন্য ফিল্ডটা জিরো আসবে। ফলে এই দুটার জন্য আমরা টেনশন করবো না, আমাদের শুধুমাত্র এই চাপ দুইটা যেটা একটা ওই যে বড় চাপটা, একটা ওই যে ছোট চাপটা সেটার জন্য বের করতে হবে। এটা কি বুঝতে পারছো? এই যে দেখো এই দুইটা, আমি যদি এটাকে একটু বড় করি, এটার মতো এর মধ্যেই তো এই লাইনটা এটা পড়ে যাচ্ছে। জিনিসটা এরকম একটা কেস হয়ে গেছে না? তো এটার জন্য এই ছোট দুটো অংশের জন্য ফিল্ডটা তুমি কোনো ফিল্ড পাবা না এই জিরো পয়েন্ট মানে কেন্দ্রে। এটুকু কি বুঝতে পারছো আপাতত যে এই দুইটা ছোট পোর্শনের জন্য ফিল্ডটা জিরো হবে? অন্য, তাহলে এখন আমাদের জাস্ট যোগ করতে হবে যে ছোটটা এবং বড়টার জন্য। তাহলে ওটা যোগ করো। বি নেট এখন দেখ আমরা এটাকে এইভাবে লিখতে পারি বি থিটা, অর্থাৎ থিটা যেটুকু অংশ কভার করে আছে সেটার জন্য যোগ বি টু পাই মাইনাস থিটা, অর্থাৎ এই অংশ পুরোটাই তো টু পাই, এই দূরে যোগ করো। এখন বি থিটাটা কি হবে বলো তো? এটা কিভাবে বের করবে একটু বলো। বি নট আই বাই টু পাই, এটা কি একটা বৃত্তচাপ না? বৃত্তচাপ তো, এই যে থিটা যতটুকু অংশ, এই যে এতটুকু অংশ, এটা একটা বৃত্তচাপ। তো এই বৃত্তচাপটার জন্য কি জানি সূত্রটা ছিল? মিউ নট আই টু, এটার জন্য সূত্র ইউজ করবো আর টু, আর টু ব্যাসার্ধের বৃত্তের জন্য, তাই না? এটা আর টু বৃত্তের অংশ। এস বাই না, যেহেতু এখানে থিটা আছে থিটা বাই টু হবে। তোমার কিন্তু এস তো দেওয়া নেই, থিটা আছে। যোগ বি টু পাই মাইনাস থিটাটার জন্য কি করবো, মানে এই বড় অংশটার জন্য মিউ নট আই টু, এখানে আর ওয়ান মিক্স করবো, কারণ এই যে বড় অংশটা এটা আর ওয়ান বৃত্তের জন্য, মানে যে বৃত্তের ব্যাসার্ধটা আর ওয়ান সেটা, ইন্টু এই কতটুকু অংশ হবে এটা, কোণ হচ্ছে টু পাই মাইনাস থিটা বাই, দেখো বুঝতে পারছো কি? হ্যাঁ, এস লাগবে, এস কি দেওয়া আছে তোমার? তা এত কঠিন করে কেন করবা? এস বের করলেও তো আলটিমেটলি এস ইকুয়াল টু তোমার সূত্র কি আর থিটা না?
এস ইকুয়াল টু আর থিটা। তাহলে তুমি তো সেটাই করতেছো। এস ইকুয়াল টু আর থিটা মানে তুমি কি করবা? আর ওয়ান ইন্টু কি করবা? থিটা করবা। তারপর কি 2 পাই আর দিয়ে ভাগ করবা। আর 2 পাই আর ওয়ান ঘুরে ফিরে থিটা বাই 2 পাই তো আসতেছে। এই যে থিটা বাই 2 পাই। এটাও তো সূত্র। কোণ দেওয়া থাকলে এই সূত্র ইউজ করতে হবে। এস দেওয়া থাকলে ওই সূত্র ইউজ করতে হবে। এটা আলাদা করে আমরা এই সূত্র কেন লিখছি? কারণ যাতে করে আমাদেরকে এটা বারবার না করতে হয়। কোণ দেওয়া থাকলে এটা, এস দেওয়া থাকলে এটা। ঠিক আছে? তাই বুঝছো তো এই ব্যাপারটা? এরপর হচ্ছে এটা যে আরবিএস গুলো আমি বোধহয় এখানে চেঞ্জ করে নিই। এটা 4 হবে আর এটা কত হবে? রাইট, 6। পরস্পর সংযুক্ত ভিন্ন ব্যাসার্ধের বৃত্তচাপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র নিন। মানে এখানে কি হবে? ব্যাপারটা হচ্ছে এরকম হবে। দেখো আমি আগে আগাই, তারপর সোজা জিনিস এটা বুঝতে পারবে। এরকম কিছু একটা। কারেন্টটা যাবে এইভাবে। কিভাবে যাবে? এখানে আসবে। এরপরে কাজ করি এটা দিয়ে। হ্যাঁ, এরকম কিছু একটা। ঠিক আছে, এরকম। ধরুন এইভাবে কারেন্ট গেছে একটা আই, কারেন্ট গেছে। এই সেম কারেন্টটা এইভাবে এইভাবে ঘুরে ঘুরে এখানে আসবে। আসবে এখানে শেষ হবে। তো এর জন্য এই পয়েন্টে একটা ফিল্ড তৈরি হবে। একদম এই কেন্দ্রটাতে, কেন্দ্র যেটা দেখতে পাচ্ছ এখানে উপর। তো এই ফিল্ডের ভ্যালুটা বের করতে হবে আমাদেরকে। আমাদের যেটা দেওয়া আছে, আমাদেরকে দেওয়া আছে এইগুলো দেওয়া আছে যে এখান থেকে এইটা হচ্ছে আর 1, এখান থেকে এটা হচ্ছে আর 2, আর এইখান থেকে এই পুরোটা হচ্ছে আর 3। এগুলো দেওয়া আছে। কারেন্ট ভ্যালু দেওয়া আছে আই। আর কিছু দেওয়া, আর কি দেওয়া হবে? হ্যাঁ, একটা জিনিস দেওয়া থাকবে, সেটা হচ্ছে থিটা দেওয়া থাকবে। এই যে কোণ থিটা। এই তো পারবা এটা করতে? আচ্ছা, দেখো এখানে কি কারেন্টটা যেদিক যেদিক দিয়ে গেছে সেইগুলো পোর্শন গুলো তুমি জাস্ট আইডেন্টিফাই করো। তারপর প্রত্যেকটা পোর্শনের জন্য ফিল্ডটা বের করো। তারপর যোগ করে দাও। এরকমই তো, তাই না? ব্যাপারটা তো এরকম। তো এখন দেখো কারেন্টটা হচ্ছে যে যে পোর্শন গুলো দিয়ে গেছে, একটা হচ্ছে এই যে এইটা বড়টা, তারপর একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। ঠিক আছে, আমি যদি নাম টাম দিই তাহলে কি দিয়ে আসবে? ধরে নাও এইখানে নাম দিলাম, এ, এ
বি, সি, ডি, ই, আর এটা ধরো এফ। এ বি পোর্শন একটা, সি ডি পোর্শন একটা, আরেকটা আরেকটা পোর্শন দেওয়া উচিত ছিল। সি ডি, ই ধরো, এফ, এটা ইজি পোর্শন একটা, আর এই এগুলা পোর্শন। তাহলে একটা পোর্শন আসতেছে এ বি পোর্শন, একটা আসতেছে ডি সি পোর্শন, একটা আসতেছে ই ডি সি পোর্শন। মানে বৃত্তাকার যেগুলো, বৃত্তাকার। মানে একটা বড় বৃত্তের অংশ। এটাকে তুমি মনে করো যে এটা একটা বড় বৃত্তের অংশ। এরকম টাইপের। এটা হচ্ছে এই বৃত্তটার অংশ। ঠিক আছে? এরকম। আর কি আছে? এইগুলো পোর্শনও তো আছে। বিসি, তারপর হচ্ছে ডি, এগুলো দিয়েও তো কারেন্ট গেছে। তারপর জি এফ, এগুলো পোর্শন। তারপর হচ্ছে বি এ বি, বি ডিসি, বি ই এফ, বি বিসি, ডি ডি, ডি জি এফ। এই ছয়টা পোর্শনের নেটটা যোগ করে দিলে আমার ও পয়েন্টের ফিল্ডটা বের হয়ে যাবে। এখন এই ৬ টা পয়েন্টের জন্য ফিল্ডটা 0 আসবে, এটা বোঝা যাচ্ছে। কারণ এটার ব্যাখ্যাটা আমি এর আগেরটা তো বলছি। দেখো এই বি, সি, ডি, ডি আর জি এফ পোর্শনে যদি তুমি ওগুলাকে লম্বা করো, ওই পয়েন্ট গুলো ওদের উপরে পড়ে আসতেছে। অর্থাৎ এরকম হচ্ছে ব্যাপারটা। এরকম হচ্ছে। তো এরকম হলে তো ফিল্ডটা শূন্য হবে এটার জন্য। মানে ওদের উপর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে ওটার জন্য কোনো ফিল্ড পাওয়া যাবে না ওই পয়েন্টে। এটা কি তোমরা বুঝতে পারছো আপাতত? বি, সি, ডি এবং জি এফ এর জন্য ফিল্ডটা 0 হবে। অন্য বাকি থাকলো এবি, ডিসি এবং ইএফ এর জন্য কারেন্টটা বের করা। সেটা বের করতে পারবো না আমরা। এখন এখন এখানে আবার আরেকটা কথা আছে। এই সবগুলো কি যোগ করে দিব, নাকি এখানে বিয়োগ হবে কোথাও? বিয়োগ হবে। তাইলে কোন দুটো যোগ করব আর কোনটা কোনটা বিয়োগ করবো, মানে কি করবো আসলে? মানে ধরুন বি এবি, বিডিসি, বিএফ পাইছি, এগুলো এখন কি করব, কিভাবে আর কি মানটা বের করবো? পাঁচটা। হ্যাঁ, সরি। হ্যাঁ, মানে বি এবি এবং বিইএফ যোগ করবো এবং বিডিসি টা কি করবো, বিয়োগ করবো, তাই না? তাহলে বি নেটটা বের হবে। ডিরেকশনটা কি হতে পারে? মানে দেখায় যেটা বলতে হচ্ছে, দেখো এই যে বি এ বি এবং বি ই এফ এদের জন্য হচ্ছে যদি ডিরেকশনটা চিন্তা করো, তাহলে এটা যেহেতু ক্লক ওয়াইজ, সরি, হ্যাঁ ক্লক ওয়াইজ আছে, তাহলে ক্রস হবে। আর বি সি ডি তো অ্যান্টি ক্লক ওয়াইজ, তাহলে সেটার জন্য ডট হবে। তো এই দুটো ভ্যালু যদি বেশি হয়, লেটস সে বেশি হতেই পারে বা কম হতে পারে, আমি জানি না, মান দেখতে হবে আসলে। যদি এই দুটো বেশি হয় তাহলে cross, আর যদি এই দুটোর মান বেশি হয় তাহলে ডট। ঠিক আছে না? তো এটাকে আসলে আমি এইভাবে এই চিহ্নটা দিয়ে রাখলাম। মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো আলটিমেটলি যেটা আসবে। তো তবে এইটুকু যে শিওর হোক যে প্রথম দিক বা এই দুটো যোগ করা লাগবে আর বাকিটা বিয়োগ করা লাগবে যেটা ভিন্ন দিকে আছে। তো এরকম তো এখানে তিনটা আসছে, তিনটা বৃত্তচাপ। এখানে যদি 10টা থাকে সমস্যা হবে কি না? কোনো সমস্যা নেই। তুমি বুঝতে পারবা যে কি করতে হবে। এখন তুমি আমাকে জাস্ট মানগুলো বের করে দাও। বি এ বির মানটা কি হবে? মিউ নট আই টু আর কত নেব? এ বির জন্য আরটা কত নেব? আর ওয়ান, আর টু নাকি আর থ্রি? আর থ্রি। সূত্রটা কি? থিটা বাই টু পাই। ঠিক আছে? এটা সবার জন্য সেম ভাবে আসবে, থিটা বাই টু পাই। তো মিউ নট আই টু, এটার জন্য কি নিব? আর টু, কারণ এটা আর টু ব্যাসার্ধের বৃত্তের অংশ।
ঠিক আছে? এই হচ্ছে আমাদের অ্যান্সার। এইটা বলছি। পরস্পর অভিলম্ব তবে একই কেন্দ্রবিশিষ্ট কুণ্ডলীর জন্য চৌম্বকীয় জন্য। পরস্পর অভিলম্ব তবে একই কেন্দ্রবিশিষ্ট। ব্যাপারটা কিরকম? এবার যে কুণ্ডলীগুলো আছে এগুলা আমরা কি দেখলাম? একটা প্লেনই থাকতো। সবাই একটা প্লেন মানে কি? একটা প্লেন মানে হলো যে একই তলে আছে। তাই না? ধরুন না এবার দুইটা ভিন্ন তলে আছে। দুইটা 90 ডিগ্রি এমন দুইটা তল সেটার উপরে এই কুণ্ডলীগুলো আছে। ওকে? মানে আমি যদি দেখাই একটু এরকম ভাবে আছে। তারা তো এর সাথে এই তাহলে এটা হতে পারে। এবার তো হচ্ছে আমি হাতে আঁকি। এরকম ধরনের আছে, এরকম এভাবে আছে। বুঝছো? যে এটা একটা তোমার তল আর এই যে এটা একটা তল আছে। এভাবে 90 ডিগ্রিতে আছে। মানে এই যে এইভাবে 90 ডিগ্রিতে আছে। ঠিক আছে? তো তোমার যে বৃত্তটা আছে, যেটা বৃত্ত না কুণ্ডলী গুলো, এটা হচ্ছে একটা এই নিচের তলটাতে আছে। এইটা একটা কুণ্ডলী। ঠিক আছে? আরেকটা হচ্ছে এই যে উপরের তলটাতে আছে। 90 ডিগ্রি করে। বুঝতে পারছো কি? তো এইটা ওদের কেন্দ্র যেটা আর কি একসাথে মার্চ মানে একসাথে কেন্দ্র দুইটার এক। একটা হচ্ছে উলম্ব তলে আছে, একটা হচ্ছে অনুভূমিক তলে আছে। কেন্দ্র দুইটার এক। বুঝতে পারছো কি ব্যাপারটা? এটারই কথা বলতেছে। এখন এটা আমরা একটা সরল চিত্র আঁকার চেষ্টা করবো। ব্যাপারটা হচ্ছে এরকম। তো সরল চিত্রটা হচ্ছে এরকম, ধরুন যে আমাদের এই যেটা অনুভূমিকটা সেটা হচ্ছে এইভাবে আছে। আর যেটা হচ্ছে উলম্বটা সেটা হচ্ছে এরকম, এইভাবে আছে। এটা হচ্ছে উলম্ব। ঠিক আছে? এইটা হচ্ছে দুইটা কেন্দ্র। কেন্দ্র দুইটা আছে। এইটা হচ্ছে দুজনের কেন্দ্রটা এই যে এরকম কিছু। তাইলে দুজনের ব্যাসার্ধ টেসার্ধ সব দেওয়া থাকবে। ধরে নিলাম যে এইটা হচ্ছে ব্যাসার্ধ, ছোটটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে আহ মানে অনুভূমিক যেটা সেটা ব্যাসার্ধ আর1, যেটা উল্লম্ব সেটা ব্যাসার্ধ আর2 বললাম। তো এখন কারেন্ট যাবে, তাই না? কারেন্টটা যে কোনো ভাবে যাইতে পারে।
কারেন্টটা হচ্ছে যেকোনো ভাবেই আসতে পারে। ধরলাম যে কারেন্টটা কিভাবে যাচ্ছে? এই তুমি লাল দাগটার দিক তাকাও, এইভাবে যাচ্ছে। মানে এইভাবে যাচ্ছে। মানে এই কারেন্টটা এইভাবে আসবে, তারপর এদিক দিয়ে যায়, এদিক দিয়ে যায়, এভাবে ঘুরবে। ঠিক আছে? এইভাবে ধরলাম আরকি একটা কারেন্টের ডিরেকশনটা আমি নিচে ধরলাম। যেকোনো দিকেই থাকতে পারে কারেন্টের। তো এটাকে I1 দিলাম। আর এই যে বৃত্তটা দেখতেছো মানে অনুভূমিক যেটা সেটার যে কারেন্টের ডিরেকশনটা সেটা আমি ধরলাম যে I2 এইভাবে মানে এইভাবে ঘুরবে। ঠিক আছে? ওকে। এখন তুমি আমাকে বলবা যে I1 কারেন্ট যে যাচ্ছে এটার জন্য যে ফিল্ডটা তৈরি হবে সেটা কি ডান দিকে হবে নাকি বাম দিকে হবে? ফিল্ডের ডিরেকশনটা কি হবে? বলতে পারবা? অন্য কোনো এই যে মানে বুঝতে পারছো কি জিনিসটা? এটার সাথে রিলেট করো। বাম পাশের চিত্রটার সাথে রিলেট করো। এইভাবে যাচ্ছে। তো বাম দিকে কারেন্টের ডিরেকশনটা কি এদিকে সরি ফিল্ডের ডিরেকশনটা কি এদিকে হবে নাকি এদিকে হবে? কোনটা হবে? এটা বুঝতে ঠিক আছে? তো তুমি ওই যে ডান হাতি নিয়মটা যদি ফলো করো তো I1 এর দিকে তুমি তোমার বৃদ্ধ আঙ্গুলটিকে রাখো। তারপর তোমাকে তোমার আঙ্গুলগুলো ক্রস করো মানে কার্ল করো। তাহলে কোন দিকে যাচ্ছে ডিরেকশনটা? সম্ভব? মানে এই যে এইখানে এই যে এখানে এইখানে আমি ফিল্ডটা বের করবো তো। তো এই এদিকে হবে নাকি এদিকে হবে? আচ্ছা উপরেরটা বাদ দাও, নিচেরটা যে বলো আর কি। নিচেরটা থেকে কোন দিকে হবে? মানে অনুভূমিক যেটা আছে ওটার জন্য কোন দিকে হবে? মানে এইটা যদি এরকম হয় আর কি, direction টা। মানে নিচ পাশে হবে কিনা হ্যাঁ বলো কি হবে, নিচ পাশে হবে নাকি উপর পাশে হবে, কোনটা হবে? হ্যাঁ নিচ পাশে, ঠিক আছে। তার মানে ওটার যে ডিরেকশনটা আসবে সেটা আসবে এরকম কিছু। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে। এইটা হবে। তো এটা দিলাম আমি P1। P1 এর ডিরেকশনটা নিচের দিকে হবে। আর I1 এর জন্য কোন দিকে হবে বললো? লেফট সাইডে। এটা যদি তোমার বৃদ্ধাঙ্গুলিতে হয়, হ্যাঁ তাহলে তোমার বাকি আঙ্গুলগুলো এইগুলো আছে। এটাকে কার্ল করবো, কার্ল করলে ওগুলো তো এদিকে যাচ্ছে তাই তো? এদিক থেকে আবার এদিকে আসছে সব। এদিকে ক্রস, এদিকে আউটওয়ার্ড। ক্রস করলে ওইদিকে যাচ্ছে। হুম, তাই হচ্ছে। বাম দিকে আসতেছে। তাহলে এই বাম দিকে যদি হয়, বাম দিকে দিয়ে দাও। এরকম কিছু একটা। রাইসা বুঝছো তুমি? ওই এখন কি কাজ কি? B1 আর B2 ভ্যালু তুমি বের করবা। B1 এর ভ্যালু কত আসবে? μ0I/2 R1। আর B2 ভ্যালু কত আসবে? μ0I। আচ্ছা I1 আর I2 লিখতে হবে। ভ্যালু তো বের করতে হবে, কোনো ব্যাপার না। তো নেট যেটা আসবে এখন কি আর যোগ করে দিলে হবে? এখন কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে দুটো ভেক্টর। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে দুটো ভেক্টর থাকলে বি নেটটা কিভাবে বের করা হয়? সূত্রটা কোনটা আমরা ইউজ করতে পারি? অনেকগুলো সূত্র ইউজ করা যায়। আমরা এইটা সূত্র ইউজ করবো যে বি নেট এটা আসবে রুট ওভার B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার টু B1 B2 এদের মধ্যবর্তী কোণ। এদের মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি না? এই যে 90 ডিগ্রি তো এটা। 90 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে এটা আসবে B1 স্কোয়ার আর B2 স্কোয়ার বি নেট। ঠিক আছে? আর ডিরেকশন যদি বলে ডিরেকশন কোনটা তুমি যে কোনো একটা সাথে কোণ তৈরি করতে পারো। এটা হচ্ছে আমাদের ইয়াটা কি বলে
নেট। তো তুমি যদি এই কোণটা বের করতে চাও থিটা, তাহলে এটা হবে টেন থিটা। টেন থিটা হবে কি লম্ব ভাগ ভূমি, লম্ব হচ্ছে বি1, হচ্ছে বি2, থিটা হচ্ছে টেন ইনভার্স বি1 বি। ওকে, বুঝা গেছে? ও, বুঝতে পারছো? এরপরে হচ্ছে এটা নিয়ে একটা ম্যাথ আছে, আমি এটা তোমাকে দিয়ে দেবো, স্টেপ করিও। এরপরে এই কয়েকটা জিনিস দেখাই দিই। এটা যদিও আমরা এর আগের দিন করছি। আচ্ছা, এর আগের দিন ওই যে বুয়েটের একটা ম্যাথ তোমাদের করতে বলছিলাম, তোমরা কি পরে করছিলে? ওটা অ্যান্সার কি মিলাতে পারছো ওয়ান এম্পিয়ার? করছো কেউ? হ্যাঁ অথবা না অ্যান্সারটা? ঠিক আছে, ওকে। তাহলে কম্বিনেশন থাকলে কিছুই না, কম্বিনেশন গুলো আমরা অলরেডি করছি অনেকগুলো করার সময়। তোমাকে জাস্ট কি করতে হবে, পার্টে পার্টে ভাগ করতে হবে। কারণ যেই আকৃতিতে তোমার যে কারেন্টটা ফ্লো হচ্ছে, ওইটা কয়েকটা পোর্শনে সেগমেন্টে ভাগ করতে হবে, যেগুলোর জন্য তুমি সূত্র জানো। তুমি যেগুলোর জন্য সূত্র জানো, অসীম তারের জন্য, অর্ধ অসীম তারের জন্য, বৃত্তাকার কুণ্ডলীর জন্য, অর্ধ চাপের জন্য, চাপের জন্য, বৃত্ত চাপের জন্য, তাই না? তো তুমি জাস্ট ওইগুলোকে পোর্শনে পোর্শনে ভাগ করবো, প্রত্যেকটা পোর্শনের জন্য ফিল্ডটা বের করবো, তারপর জাস্ট যোগ করে দিব। একটা সম অবশ্যই, যেগুলো একই দিকে আছে ওগুলো যোগ হবে, যেটা বিপরীত দিকে আছে ওটা বিয়োগ হবে। সিম্পল আছে। তো এখন এইটা যদি এরকম যদি চিত্র আসে, পারবা না? এখানে তুমি যদি সেগমেন্ট করো, এখানে দুইটা সেগমেন্ট আছে, তিনটা সেগমেন্ট আসবে, একটা হচ্ছে পি কিউ, কিউ আর, একটা আর এস। ঠিক আছে, তোমার এটা নাও দেওয়া থাকতে পারে, তোমাকে নিজে থেকে কিন্তু পোর্শনটা ভাগ করে নিতে হবে। পি কিউ এবং আর এস হচ্ছে দেখো অর্ধঅসীম তার, এই দুটো অর্ধঅসীম তার, আইডেন্টিক্যাল বলতে পারো। আর এই যে কিউ আর টা, ওটা হচ্ছে একটা অর্ধবৃত্ত। কিউ আর টা অর্ধবৃত্ত, যেটা ব্যাসার্ধ তোমাকে দেওয়া আছে আর। এখন এটা বের করতে পারবো না, বি নেটটা কত হবে? এখন আরেকটা জিনিস, ডিরেকশন গুলো দেখো। এই যে অর্ধবৃত্ত আছে, এটার ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এটা কিভাবে যাচ্ছে? অ্যান্টি ক্লক ওয়াইজ যাচ্ছে সব, তাই না? অ্যান্টি ক্লক এসে, তাহলে এই এটার জন্য ডিরেকশনটা ডট হবে। মানে কিউ আর এর জন্য ডিরেকশনটা ডট হবে। আচ্ছা, পি ওয়ান, পি আর এর কিউ পির জন্য বা পি কিউর জন্য যে ডিরেকশনটা, ওটা কি হবে? ওটাও ক্রস, ক্রস আসবে না ডট আসবে? এটা ডট আসতেছে, হ্যাঁ এটা ডট আসতেছে, তাহলে এটার জন্য ডট আসলো। মানে আমি যদি তোমাকে দেখাই, এটার জন্য ডট আসতেছে, এটার জন্য ডট আসবে, এবং এটার জন্য ডট আসবে, তুমি যদি দেখো, তাই না? তাহলে সবগুলো আলটিমেটলি যোগ হবে বুঝতেছো তো নাকি? আচ্ছা, এরপর সূত্রগুলো বসাই দিবা। এটার জন্য সূত্র কি? মিউ নট আই টু আর, যেহেতু অর্ধবৃত্ত তাহলে হাফ দ্বারা গুণ হবে, যোগ এটা একটা অর্ধ অসীম তাপ, অর্ধ অসীম তারের জন্য সূত্রটা কি ছিল? মিউ নট আই ফোর পাই এ। হ্যাঁ, আর হচ্ছে এটার ক্ষেত্রে এটা আরই হবে, কারণ এ মানে হচ্ছে এই যে এখান থেকে যে দূরত্বটা থাকবে, তো এই দূরত্বটা এখানে আর, এটা আর হবে মিউ নট আই বাই ফোর পাই আর। ছোট কমন যায়, মিউ নট ফোর পাইটা কমন যাচ্ছে, আইটা কমন যাচ্ছে, ফোর পাইটা কমন যায় না, ফোর আরটা কমন যাচ্ছে। তাহলে এখানে আসতেছে ওয়ান প্লাস ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই আর, সরি প্লাস মিউ নট আই ফোর আর, ফোর আর না পাই হবে, পাই, তাহলে ওয়ান প্লাস টু পাই, এটা আমাদের আসতেছে, ঠিক না? এরপর জাস্ট ভ্যালু গুলো বসে দিলে হয়ে যাচ্ছে। এটা তোমরা বাসায় করবে। এখানে সেগমেন্ট কয়টা? এই যে এটা অসীম পর্যন্ত আসবে, হ্যাঁ অসীম, এটা হচ্ছে অসীম। এই- এখানে এই যে পি কিউ আর এস। আচ্ছা, এই যে কিউ আরটা, এটা কি অর্ধবৃত্ত নাকি কতটুকু অংশ বলতে পারবা? দেখে
1/4। তো বাকিটা দেখে নিও, খেয়াল নেই। আচ্ছা, আরেকটা আছে, এল আছে। ধরে নাও এদিক দিয়ে আই কারেন্ট ঢুকবে, এদিক দিয়ে আই কারেন্ট বের হচ্ছে। এরকম চিত্র তোমরা নতুন দেখো না, এটা আগেও দেখছো তাই না? চলাচলিতে আমরা এরকম একটা করছি। তো এক্ষেত্রে এর একটা কেন্দ্র আছে নিশ্চয়ই, মাঝের পয়েন্ট, সবগুলো পণ্যগুলোকে এই পয়েন্ট এগুলো সেট করলে কেন্দ্রে একটা পয়েন্ট পাওয়া যাবে। সেই কেন্দ্রটাকে সি রাখতে হবে। কোশ্চেনটা হলো এই সি তে ফিল্ড কত? এটা একটা ঘনক, হ্যাঁ এটা একটা ঘনক। ঘনকটির ঘনকটির সি তে মানে কেন্দ্রে বি এর মান বের করতে হবে। এবং যেটা দেওয়া আছে ঘনকটার প্রতিবাহক দৈর্ঘ্য দেওয়া আছে এ, দ্যাট ইজ 2 মিটার। ঠিক আছে, 2 মিটার দেওয়া আছে। তো ইয়া বের করতে হবে, ফিল্ডটা বের করতে হবে। কত হবে বলতে পারবো? এটা বি এর ভলিউম 0 আসবে, কেন্দ্রে ফিল্ডটা 0 আসবে। কেন 0 আসবে? একটা ঘনকের এক প্রান্ত দিয়ে যদি কারেন্ট ঢুকে এবং অন্য আরেকটা কোনো প্রান্ত দিয়ে যদি বের হয়, তাহলে আলটিমেটলি সেই কারেন্ট গুলোর জন্য, সেই কারেন্টের জন্য কেন্দ্রে যে ফিল্ডটা তৈরি হবে সেটা 0 আসবে। কারণ হলো দেখো, এই যে কারেন্টটা যখন যাবে তখন আমরা কি করছিলাম, যে প্রত্যেকটা ব্রাঞ্চে যেহেতু রোধ সমান টাইপের হবে, ব্রাঞ্চ গুলো কারেন্ট একটা ইউনিফর্ম একটা ঘনক আমরা নিছি। তো কারেন্টটা ভাগ হয়ে যাবে ৩ ভাগে, সমান ৩ ভাগে, I ভাগ 3, I ভাগ 3 এবং I ভাগ 3। ঠিক আছে? প্রত্যেকটা ব্রাঞ্চে কারেন্টটা সেম যাচ্ছে, ঠিক না? এরকমই হবে। এই জিনিসটা কি বুঝাইতে পারছি? এটা হবে। তো আলটিমেটলি এই যে প্রত্যেকটা ব্রাঞ্চে যে কারেন্টটা তুমি পাবা এখানে, প্রত্যেকটা ব্রাঞ্চে কারেন্টটা সেম হবে। ঠিক আছে? আলটিমেটলি এই ব্রাঞ্চ থেকে এই ব্রাঞ্চ থেকে এবং এই ব্রাঞ্চ থেকে কারেন্ট যাবে, যাই মিলিত হয়ে আই টুকু। তো ফলে প্রত্যেকটা ইয়ার জন্য, মানে ধরুন এই ব্রাঞ্চের জন্য যে ফিল্ডটা তৈরি হতো, তার ঠিক পরের ব্রাঞ্চটা ওই ফিল্ডটাকে নালিফাই করে দিবে। অর্থাৎ ২ টা ব্রাঞ্চে একই দিকে কারেন্ট যাচ্ছে। তাহলে একটার জন্য ডট পাবো, একটার জন্য ক্রস পাবো। সো এই ভ্যালুটা ২ টার জন্য সেম হয়ে যাবে। পি এর ভ্যালুটা প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য পি এর ভ্যালুটা সেম এবং প্রত্যেকটা ব্রাঞ্চের অপোজিটে কারেন্ট গুলা কারেন্ট গুলো হবে এরকম হয়। অর্থাৎ এইটার রেসপন্ডে এটা কাটে দিবে, এটার রেসপন্ডে এটা কাটে দিবে, প্রত্যেকটা রেসপন্ডে প্রত্যেকটা কাটে দিবে। ঠিক আছে? জোড়ায় জোড়ায় জিনিসগুলো থাকবে। আলটিমেটলি জিনিসটা 0 হবে। তো এটা আসলে একটা এমসিকিউ কোশ্চেন। ঠিক আছে? এটা 0 আসবে। তো আজকে হলো এইটুকুই। আ এর আমরা হচ্ছে মোটামুটি সবকিছুই করছি, সলভ করছি। এই যে পায়োট সেভার্ট প্লট নিয়ে যতগুলো হতে পারে সবগুলো আমরা দেখছি। এটা নিয়ে আর কোনো প্রবলেম আমাদের হওয়ার কথা না। এরপরে আমাদের নতুন আরেকটা জিনিসে আমরা প্রবেশ করব। যেটা আমি শুরুতেও বলছিলাম। আমরা যেটা করতেছিলাম মুভিং চার্জের জন্য ম্যাগনেটিক ফিল্ড এর ভ্যালুটা বের করতেছিলাম। তো আমাদের এবার যেটা বের করতে হবে, এবার যেটা নিয়ে চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ডে মুভিং চার্জ যদি হয়, তো ধরুন একটা ম্যাগনেটিক ফিল্ড আছে সেখানে তুমি একটা চার্জকে মুভ করতেছো। তাহলে সেক্ষেত্রে চার্জটার উপর যে ইফেক্ট গুলো হবে সেগুলো আমরা নিয়ে আলোচনা করবো এর পরের লেকচারে। আমরা এতদিন যেটা করতেছিলাম যে কারেন্টের জন্য যে ফিল্ডটা তৈরি হচ্ছে সেটা বের করতেছি।
এবার আমরা উল্টাটা করবো কাইন্ড অফ। তো আমি এখানে একটা এমসিকিউ প্রশ্ন, সরি এমসিকিউ কেন বলছি, একটা হোমওয়ার্ক দিব এই লাস্টের পেজে। ওটা তোমরা অবশ্যই আমাকে করে দিবে। এটা আর বাকি আগে যে ২ টা হোমওয়ার্ক দেওয়া আছে ওগুলো অবশ্যই তোমরা আমাকে করে দেবে। ঠিক আছে? তো আজকে এখান থেকে লিখে নিতে পারো।